শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রওশন আক্তার চৌধুরী আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে কাজ করছি সমাজবিজ্ঞান বিভাগে। আমি কিশোর বাতায়ন এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে 13 নম্বর অধ্যায়ের একটি পাঠ উপস্থাপন করব। শিক্ষার্থীরা, আমরা আসলে একটা প্যান্ডেমিকের ভিতর দিয়ে যাচ্ছি, তোমরা জানো। এই মহামারীতে আমাদের স্কুল বন্ধ আছে, কিন্তু আমরা সবসময় বলি যে স্কুল বন্ধ থাকলেও আমরা শিক্ষকরা চেষ্টা করছি তোমাদের সাথে কানেকশন ডেভেলপ করতে। কারণ তোমরা পাঠ্যপুস্তক আছে, এই পাঠ্যপুস্তক সাথে কিন্তু একজন শিক্ষকের সহায়তা লাগে। সেই জন্য A2I তোমাদের এই কিশোর বাতায়ন প্ল্যাটফর্ম থেকে আমাদের মতো শিক্ষক দ্বারা তোমাদের কিছু প্রশ্নের সেশনের জন্য এই আয়োজনটি করেছে। আমি চাই যে তোমরা আমার সাথে ক্লাসে কানেক্ট থাকবে। আমি একটু দেখতে চাই যে তোমরা কি আসলে কানেক্ট হয়েছো কিনা। শিক্ষার্থীরা, আমরা আজকে পাঠ যাই উপস্থাপন করি কিনা তার থেকে অধিক তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা সেগুলো আমার সাথে অবশ্যই পার্টিসিপেট করবে। তোমাদেরকে কি দেখা যাচ্ছে কিনা, আমাকে সঠিক দেখা যাচ্ছে কিনা, বা তোমরা এই লেখাটি দেখতে পাচ্ছ কিনা একটু যদি আমাকে SMS করে জানাও। আমার কমেন্ট বক্সে যদি লিখে একটু কাইন্ডলি যদি জানাও যে তোমরা আসলে দেখতে পাচ্ছ কিনা। আজকে পরিষ্কার সুন্দর উপস্থাপন ম্যাম ফারুকুল ইসলাম, ধন্যবাদ। তাহলে আমরা আসি যে আমরা বলছি যে এরকম 3টা ছবি দেখিয়েছি। ছবি 3টা দেখো, একটাতে লিখেছে আয়, এখানে ভ্যাট কথাটা আছে। তোমরা অলরেডি আমার শিক্ষার্থীরা ভ্যাট সম্বন্ধে ভালো জানো, কারণ তোমরা এখন মাঝে মাঝে দোকান টোকানে যাও না, গ্রোসারি শপে বিশেষ করে, বা শপিং করতে মাঝে মাঝে যাও। আচ্ছা, ব্যয়টি তোমরা বোঝো। এখানে আমি দেখিয়েছি জানুয়ারিতে দেশব্যাপী বই উৎসব। তোমাদেরকে যখন ক্লাস 9-এ ছিলে তখন নিশ্চয়ই জানুয়ারি মাসে তোমরা বই পেয়েছো। শিক্ষার্থীরা, সরকার কিন্তু এখন প্রচুর খরচ করছে, এই বিনামূল্যে বই তোমাদেরকে দিচ্ছে। আমাদের সময় কিন্তু সেই সুযোগ মেলে নাই। আমি গল্পে গল্পে বলি যে জানুয়ারি পার হয়ে যেত, বাবা কবে বেতন পাবে, তারপরে নতুন বই কিনে দিত। দেখা যেত মাঝে মাঝে সবগুলো বই জানুয়ারিতে কিনতেও পারতাম না, ফেব্রুয়ারি মাসে গিয়ে কিছু কিনতে হতো। তো তোমাদের দেখো কি আনন্দ না, জানুয়ারির প্রথম দিনই তোমরা বইটা পেয়ে যাচ্ছ। সেজন্য কিন্তু সরকারকে অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। আরেকটি আমি সোনালী ব্যাংক লিমিটেড, আজকে আসলে তোমাদের এই পাঠে আমরা এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো সরকারের আয়, এই ভ্যাটের মাধ্যমে আয় করে। আরেকটি সরকারের ব্যয়, এই যে তোমাদেরকে বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছে তার জন্য সরকারের যথেষ্ট ব্যয় হয়। আরেকটি হলো আমাদের দেশে যে ব্যাংক আছে, এই বিষয় নিয়ে পাঠ উপস্থাপন করবো আমি। শিক্ষার্থীরা, একটু বলে নিই, তোমরা কিন্তু অর্থনীতি পড়ছো না, বাট নবম দশম শ্রেণীতে তোমরা অর্থনীতির বিষয়ে একটি প্রাইমারি নলেজ গেদার করবে, যেটি তোমাদের প্রাথমিক জীবনে কাজে লাগবে। তাই এই পাঠ সেরকমভাবেই তোমাদেরকে উপস্থাপন করা হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। বাংলাদেশ সরকার, তোমরা জানো যে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে একটি সরকার ব্যবস্থা আছে। এই সরকার আমাদের দেশ পরিচালনা করে। তাই সরকার দেশ পরিচালনা করতে গিয়ে সরকারের সবচেয়ে বড় যে জায়গাটি, সেটি হলো তাকে অর্থ নিয়ে ব্যবস্থাপনা করতে হয়, এবং সেখানে তাকে কিছু আয় করতে হয় জনগণের কাছ থেকে, বিভিন্ন মাধ্যম থেকে, এবং সেই আয় থেকে সে ব্যয়ও করে জনগণের জন্যই। আর আরেকটি হলো আমরা দেখছি যে ব্যাংক ব্যবস্থা নিয়ে আমরা এই পাঠে আলোচনা করব। পাঠ শিরোনামটি শিক্ষার্থীরা প্লিজ তোমাদের খাতায় লিখবে। আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে? ক্লিয়ার না ম্যাম? আবারও সেই একই কথা, নাও ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমরা পাঠ শিরোনামটি কিন্তু সবসময় খাতায় লিখে নেব। আমি দেখো একটি ছবি দেখিয়েছি। ছবিটি এটি আসলে একটা কোনো রেস্টুরেন্টে খেয়ে কেউ দেখো 10 টাকা টিপস দিয়েছে, সাথে ওই ভাউচারটি আছে। ভাউচারে কিন্তু একটা জায়গায় লেখা আছে ভ্যাট। এই যে ভ্যাট, দেখো এখানে একটু তোমরা হয়তো নাও দেখতে পারো, বাট আমি দেখতে পাচ্ছি যে এই যে ভ্যাট লেখা আছে, এটি আসলে সরকার এইভাবে আয় করে। আরেকটা লেখা দেখো যে রাস্তা মেরামত করছে। সরকারকে কিন্তু সারা বছর দেখা যায় রাস্তা মেরামত করতে হচ্ছে, রাস্তা তৈরি করতে হচ্ছে, নতুন করে ব্রিজ মেরামত করতে হচ্ছে, ব্রিজ তৈরি করতে হচ্ছে,
আর তোমাদের তো বলেছি শিক্ষা ব্যবস্থায় তোমাদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছে, সে সরকারি কর্মচারী লালন পালন করছে না, এই খাতে কিন্তু সরকারকে প্রচুর ব্যয় করতে হয়। তা আজকে আমরা একটা শব্দ একটু খাতায় যদি লিখে নাও তোমরা, সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে, সেরকম একটি উত্তর দিতে গিয়ে আমি একটু তোমাদেরকে এখানে, ডাল্টনও একটা কথা বলেছেন, বিজ্ঞানী ডাল্টন, রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলছেন সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে। তাহলে সরকারি অর্থ ব্যবস্থায় কি আলোচিত হয়? সরকারের আয় ব্যয় এবং আয়ের সাথে ব্যয়ের সমন্বয় বিধানের কার্যাবলী। এখন মনে করো যে তোমার বাবা 20,000 টাকা বেতন পায়, অবশ্যই বাবা একটা কি করেন, হিসাব করে নেন যে আমি কত টাকা ব্যয় করতে পারবো, কারণ আমার 20,000 টাকা ইনকাম। সেই অনুযায়ী দেখবা তোমাদেরকে সেরকম একটা স্কুলে ভর্তি করেন যেখানে উনি বেতন দিতে পারবেন, তোমাদের বাৎসরিক খরচ উনি সেইভাবে হিসাব করে করেন। তো সরকার কিন্তু এরকম একটি রাষ্ট্রের জন্য অর্থব্যবস্থা নিয়ে চিন্তা করে, সেজন্য বলা হচ্ছে যে সরকারি অর্থব্যবস্থা হলো সরকারের আয় ব্যয় এবং এই আয়ের সাথে ব্যয়ের সমন্বয় বিধানের কার্যাবলীকে বোঝায়। সরকারি অর্থব্যবস্থা যদি আসে তোমরা কিন্তু মিস্টেক করবে না, সোজা আরো সহজ করে যদি বলতে চাও এরকম বলতে পারো যে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। একটু সহজ করে দিলাম, এটা তোমাদের পাঠ্যপুস্তকে এই সংজ্ঞাটি লিখলেও কিন্তু চলবে। যদি ডাল্টনের উক্তি বলে তখন তোমাকে এটা লিখতে হবে, বা ডাল্টনের সংজ্ঞা লিখো তখন তুমি এই বক্সের সার্কেলের ভেতরে এটি লিখবে। বাট তোমাকে যদি শুধু বলে যে সরকারি অর্থ ব্যবস্থা কি, তুমি সহজটি বেছে নেবে লিখতে গিয়ে, সেটি হলো রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। শিক্ষার্থীরা, আমরা সরকারি অর্থ ব্যবস্থা লিখতে বললে কি লিখতে পারবো? দেখি তোমরা একটু বলো দেখি কি পারো কিনা। আমি আশা করি যে তোমরা পারবে লিখতে। আমরা এখানে দেখো একটা দেখিয়েছি ট্যাক্স। ট্যাক্স কথাটার সাথে তোমরা বেশ পরিচিত, আমি জানি তোমরা করের থেকেও অনেক বেশি ট্যাক্স শব্দটি বোঝো। ট্যাক্সের বাংলা হলো কর। এই সরকার আসলে দুইভাবে আয় করে, দুই ধরনের পদ্ধতিতে, সেটি আমরা দেখছি যে বাংলাদেশ সরকারের আয়ের উৎস একটি বলা হচ্ছে কর রাজস্ব, আরেকটি বলা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। সোজা কথা একটা হলো কর রাজস্ব, সেটি হলো সরকার সোজা কথা ডাইরেক্ট ট্যাক্স বসিয়ে বা কর বসিয়ে আয় করে। জনগণ থেকে আয় করতে পারে, প্রতিষ্ঠান থেকে আয় করে, বিভিন্ন মাধ্যম থেকে আয় করে, সেখানে সে ট্যাক্স বসায় বা কর ধার্য করে নেয়, সেখান থেকে আয় করে। এটি হলো কর রাজস্ব। আর কর বহির্ভূত রাজস্বটি কি? কর বহির্ভূত রাজস্ব হলো ট্যাক্স ছাড়াও সরকার কিছু আয় করে। তোমাদেরকে একটু যদি ছবিতে একটু দেখিয়েছি, টেলিফোন ব্যবস্থাটি দেখো। হয় কি, এই যে আমরা যে টেলিফোন ইউজ করি ল্যান্ডফোন, আমরা কিন্তু মাস গেলে একটা বিল দেই সরকারকে, তাই না? তাহলে এই যে মাস গেলে বিল দেই, এটাই কিন্তু সরকারের আয়। এটাও একে বলা হয় রাজস্ব, কিন্তু এটা কি? কর বহির্ভূত রাজস্ব। আর এই যে আমরা ট্যাক্স দেই, মনে করো আমি ইনকাম করি 50,000 টাকা, আমাকে কিন্তু বছরান্তে সরকারকে একটা ট্যাক্স দিতে হবে। সরকার বলে দেয় যে তোমার বেতন যদি এত লাখ টাকার উপরে হয় বাৎসরিক, তাহলে তোমাকে এত টাকা ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। আমি যেহেতু দেশের নাগরিক, আমি আমার দায়িত্ববোধ থেকে এই করটি প্রদান করি দেশকে। কিন্তু এছাড়াও এই কর ধার্য করা ছাড়াও কর বহির্ভূত আয় সরকারের দেখছি। শুধু আমি এটা একটা টেলিফোন মাধ্যম বলেছি, টিএনটি। এছাড়াও দেখো রেলওয়ে আছে, হ্যাঁ, বিমান বাংলাদেশ আছে, আছে এরকম বহুত কিছু আছে। বিদ্যুৎ থেকে আয় করে তারা। আমরা এখানে একটা ছবি দেখাচ্ছি, বলা হচ্ছে যে কর রাজস্ব। তোমরা নিশ্চয়ই দেখেছো যে মানুষ গাড়ি চালায়, প্রাইভেট কার। এই প্রাইভেট কারটি যখন কিনতে হয় তখন কিন্তু সরকারকে একটা উচ্চ হারে ট্যাক্স দিতে হয়। ধরো প্রাইভেট কারটির দাম যদি 1 লাখ টাকা হয়, যদি বলে 300%, মানে 300% ট্যাক্স, তার মানে চিন্তা করো গভর্নমেন্টকেও আবার তোমার 3 লাখ টাকা দিতে হবে। টোটাল কারের দাম পড়ে যাবে তোমার 4 লক্ষ টাকা। সরকার আসলে এইভাবে আয় করে। এগুলো হলো কর রাজস্ব।
খেয়াল করে দেখো, বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসা ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। তাহলে আমরা দেখছি যে কর ধার্য করে, কোথায় কর ধার্য করছে বাংলাদেশ সরকার? একটা জিনিস খুব গুলিয়ে ফেলো, আমি সেই জায়গাটা আজকেই ক্লিয়ার করে দিতে চাই। বলা হচ্ছে বাংলাদেশ সরকার দেশের জনগণ ও বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানায়। তাহলে আমরা দেখছি বাংলাদেশ সরকার দেশের জনগণ, বাংলাদেশ সরকার দেশে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে এবং বিভিন্ন যে কলকারখানা আছে সেই তার উপরে কর ধার্য করে, তা থেকে প্রাপ্ত আয়কে কর ধার্য করে, তাকেই কর রাজস্ব বললে হবে না। কিন্তু তোমাকে এটা ক্লিয়ার করতে হবে যে জনগণ, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং শিল্প কারখানায় সরকার যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। তোমরা এই জায়গাটুকুন ছেড়ে যাও, মাঝে মাঝে উত্তরটি লিখতে গেলে তোমরা ওই পর্যন্ত লিখো, বাংলাদেশ সরকার দেশের জনগণ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় যে কর ধার্য করে তাকে কর রাজস্ব বলে। নো, যে কর ধার্য করে সেটি কর রাজস্ব নয়। যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। দেখি এই জায়গাটিতে তোমরা ক্লিয়ার করতে পেরেছো কিনা কর রাজস্ব। আমি একটু তোমাদের এই কনফিউশনটাকে আমি ক্লিয়ার করতে পারলাম কিনা একটু দেখবো। ম্যাক্সিমাম তোমরা উত্তর করতে গেলে যে ঘটনাটি ঘটাও সেটি হলো বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসা ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তাকে কর রাজস্ব বলে। তোমরা লিখে ফেলো, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট যে এখান থেকে লিখতে হবে যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। আমি আশা করি যে তোমরা এই জায়গাটি বুঝেছ। মিস আচ্ছা, ক্লিয়ার ম্যাম, দেখতে পাচ্ছ আমি ওইখানে ক্লিয়ারই দেখতে পাচ্ছি। তাহলে কর রাজস্ব ভুল করবে না তো? আমি একটু পরেরটি যাই। কর রাজস্ব আসলে বাণিজ্য শুল্ক, মূল্য সংযোজন কর কোথায় কোথায় করা হয় দেখো। বাণিজ্য শুল্ক, মূল্য সংযোজন কর যেটাকে আমরা ভ্যাট বলি, হ্যাঁ, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই মূল্য সংযোজন কর, আয় কর। আমি বললাম যে আমি যে মাস গেলে বেতন পাই তার উপরে কিন্তু আমাকে একটা ট্যাক্স দিতে হয়, ওটি আয় কর। এবং আমি যদি ব্যবসা বাণিজ্য করি সেখানেও কিন্তু আমাকে কি করতে হবে, ট্যাক্স দিতে হবে, সেটা হলো বাণিজ্য শুল্ক। দেখো আবগারি শুল্ক, কিছু দেশের ভেতর উৎপাদিত দ্রব্যের উপরে কিন্তু ট্যাক্স দিতে হয়, কর ধার্য করা হয়। আবার সেটি যদি ক্ষতিকারক দ্রব্য হয় তারপরে সেটার উপর আরও দ্বিগুণ ট্যাক্স হয়। সেই দ্রব্যটি যেমন ধরো মাদক, সিগারেট, এরকম সম্পূরক শুল্ক। একবার একটা জিনিসের ট্যাক্স দেওয়ার পরে ওটাকে আবারও আরেক পর্যায়ে নিয়ে ট্যাক্স দিতে হয়, সেরকম এগুলো তোমাদের পাঠ্যপুস্তকে খুব সুন্দর করে লেখা আছে। প্লিজ বইটি রিডিং পড়বে। এই বোল্ড লেটারে লেখাগুলো, বক্সে যেই লেখাগুলো আছে অবশ্যই রিডিং পড়বে। বলা হচ্ছে যে ভূমি রাজস্ব, দেখবে যে মাকে জিজ্ঞেস করবে যে তাদের যেই জমি আছে তার জন্য কি ট্যাক্স দিতে হয়, কিন্তু হোল্ডিং ট্যাক্স দিতে হয়। ঢাকা শহরে যদি ফ্ল্যাট বাড়ি থাকে তার জন্য কিন্তু হোল্ডিং ট্যাক্স দিতে হয়। তাহলে এগুলো কর রাজস্ব। এইভাবে এগুলো করে এই কর ধার্য করে সরকার কি করছে, আয় করছে। নন জুডিশিয়াল স্ট্যাম্প, দেখবা স্ট্যাম্পে দলিল করা হয়, বিশেষ করে জমি টমি কেনা বা বিবাহ, এই স্ট্যাম্পটি কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়, হ্যাঁ। তো সেইখানে এবং গাড়ি রেজিস্ট্রেশন, আমি বলেছি যে গাড়ি যে কেনা হয় সেখানে একবার গাড়ি আমদানি করার জন্য ওই যে বাণিজ্য শুল্ক দিতে হয়, আবার গাড়িটি যে তুমি রাস্তায় নামাবে তখন আবার রেজিস্ট্রেশন করতে হয় নতুন করে, এই রেজিস্ট্রেশনটাও এটা কর। এখানেও কিন্তু একটা টাকা সরকার উপার্জন করে। তারপর আমরা দেখছি যে যানবাহন কর, যানবাহনের জন্য রোড ট্যাক্স বলে একটা ট্যাক্স নেয়, কিন্তু রাস্তায় যে গাড়ি চলে দেখবো প্রত্যেকটা গাড়ির কিন্তু রোড ট্যাক্স দিতে হয়, যানবাহন কর দিতে হয়। মাদক শুল্ক, আমি বলেছি মাদক এগুলো ক্ষতিকারক দ্রব্য, এগুলোকে মানে একটু ব্যবহার কমায় নিয়ে আসার জন্য এবং উৎপাদনে যাতে নিরুৎসাহিত হয় লোকজন, সেই জন্য এগুলোতে উচ্চ হারে শুল্ক ধার্য করা হয়, কর ধার্য করা হয়। বিদ্যুৎ শুল্ক, আমরা বিদ্যুৎ পোড়ালে তার জন্য আমি কনজিউম করলাম, আমি বিদ্যুৎ বিল দিলাম, কিন্তু ওই বিদ্যুৎ বিলের সাথে দেখবা একটি আমাদের কিন্তু করও দিতে হয়, যে তুমি যে পরিমাণ বিদ্যুৎ পোড়াবে বিল তো দিবেই তুমি, তারপরে আরেকটি টাকা সরকারকে দিতে হয়।
অন্যান্য কর ও শুল্ক, আরও অন্যান্য জায়গাটায় অনেকগুলো আছে, তোমরা একটু কাইন্ডলি পড়ে নেবে পাঠ্যপুস্তক দেখে। আমরা এরপরে যেটি আসব, কর বহির্ভূত রাজস্ব। এতক্ষণ আমরা দেখলাম যে সরকার বিভিন্ন সেক্টরে কর আরোপ করে আয় করছে। এখন আমরা বলছি যে না, কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব লেখার সময় সেম কাজটি করো তোমরা। বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়াও আরো অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে। এই উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে বা আয়কে কর বহির্ভূত রাজস্ব বলে। তোমরা এখানে রাজস্ব না লিখে আয়ও লিখতে পারো। ঘটনাটা কি ঘটলো? বাংলাদেশ সরকার কর, রাজস্ব, কর ও শুল্ক ছাড়াও, হ্যাঁ, কর ও শুল্ক ছাড়াও আরো অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে, সরকারি অর্থ সংগ্রহ করে। এই উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কর রাজস্ব বলে। তাহলে আমরা দেখলাম যে যেই জায়গায় সরকার কর বা শুল্ক ধার্য করছে, সেই জায়গা বাদে যেগুলো দিয়ে সরকারি ইনকাম হয়, সেই সেক্টরগুলোই হলো কর বহির্ভূত রাজস্ব। শিক্ষার্থীরা এই ডেফিনেশন দুটো কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব কি। এবং এই মিস্টেকটা অবশ্যই করবে না যে এই উৎসগুলো থেকে অর্জিত আয়কে কর রাজস্ব বলে, এই ভুলটা করবে না। এই লাইনটি অবশ্যই লিখবে। কর বহির্ভূত রাজস্ব আমরা একটু দেখি কোন কোন সেক্টরে পাচ্ছে। লভ্যাংশ ও মুনাফা। আমি বলেছি সংগঠন বা প্রতিষ্ঠান, যে কোনো একটা কোম্পানি, হ্যাঁ, তারা কি করে? শ্রমিকের বেতন দেয়, তারপরে যে কাঁচামাল কিনে সেখানে তার মূলধন ব্যয় হয়, তারপরে সে কি করছে, এই সংগঠনগুলো কিন্তু এই সবগুলো খরচ শেষ করে তাকে ফাইনালি একটা লাভ থেকে যায়। এটাকেই আমরা বলি যে সেই সংগঠন বা প্রতিষ্ঠানের মুনাফা। যখন একটি প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে, তার পার্ট অফ পোর্শন সরকারকে দিতে হয়, ঠিক আছে? এটা হলো কর বহির্ভূত রাজস্ব বলা হয়। মানে এটা তোমার ওই টাকার উপরে না, তুমি এটার একটা ভাগ তোমাকে সরকারকে দিতে হবে, এই জন্য এটাকে বলছে কর বহির্ভূত রাজস্ব। বলা হচ্ছে সুদ। অবশ্যই দেখবে সরকার, তুমি যদি ব্যাংকে টাকা রাখো তার একটা সুদ হয়, হ্যাঁ, সরকারও ঠিক তার কিছু অর্থ এরকম মানে সুদের মাধ্যমে সে ইনকাম করে নেয়, আয় করে, এবং অর্থনৈতিক সেবা দেয়। সে অনেকগুলো অর্থনৈতিক সেবা দেয়, তার ব্যাংক আছে অনেকগুলো সরকারি ব্যাংক, তারা সেবা প্রদান করে। সেখানেও কিন্তু ওইসব ব্যাংকেরও কিন্তু মুনাফা হয়, যেমন ধরো সোনালী ব্যাংক, হ্যাঁ। তারপরে বলা হচ্ছে সাধারণ প্রশাসন। সাধারণ প্রশাসন থেকেও কিন্তু সে কিছু আয় করে। এরপরে বলা হচ্ছে রেলওয়ে। অবশ্যই রেলে যে আমরা টিকিট কেটে উঠি, এই টিকিটের পয়সাটি কর বহির্ভূত রাজস্ব সরকারের। ডাক বিভাগ, আমরা যে চিঠি পোস্ট করি, এই পোস্ট অফিস থেকেও কিন্তু সরকার বেশ টাকা আয় করে, এগুলো কর বহির্ভূত রাজস্ব। আর আরেকটি বলা হচ্ছে বন বিভাগ থেকে টোল ও লেভি। তোমরা দেখবে ব্রিজ পার হলে কিন্তু তোমাকে টোল দিতে হয়, ওই গাড়িটি পার হওয়ার জন্য ওই ব্রিজকে হয়তো দেখবে 100 টাকার একটা স্লিপ কাটতে হয়। এগুলোকে টোল ও লেভি, এই ধরনের নানান ভাবে আয় করে সরকার। তারও টেলিফোন যোগাযোগ, আমি বলছি টেলিফোনের আমরা ব্যবহার করি, এটার থেকেও কিন্তু সরকার আয় করছে। আমরা বিল দিই টেলিফোন ব্যবহার করার জন্য না। ভাড়া ও ইজারা, সরকারের কিছু খালি জায়গা আছে, এই জায়গাগুলোকে হয়তো হাট বা কোনো প্রতিষ্ঠানকে ভাড়া দেয়, হ্যাঁ, বা সরকারের কিছু খালি জায়গা আছে, সেইগুলোকে বছর বছর ধরে কন্ট্রাক্টে চলে যায় যে তুমি এটা ব্যবহার করবে, কিন্তু আমাকে এর পরিবর্তে কী দিতে হবে? অর্থ দিতে হবে। তারপরে দেখো জরিমানা, দণ্ড, বাজেয়াপ্তকরণ। তোমরা জানো যে মাঝে মাঝে কিন্তু এই যে আমরা ট্রাফিক রুলস, হ্যাঁ, ভঙ্গ করলে কি হয়? ট্রাফিক রুলস ভঙ্গ করলে কিন্তু আমাদেরকে কি করে? জরিমানা করে। তাই জরিমানা থেকেও কিন্তু সরকার অনেকগুলো আয় করে। বাংলাদেশ সরকারের ব্যয়ের খাত আমি দেখিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী এরকম প্রতিরক্ষা বাহিনীকে প্রতিপালন করতে কিন্তু সরকারকে অনেক ব্যয় করতে হয়। তোমাদেরকে তো বিনামূল্যে বই দিয়েই শুধু ক্ষান্ত না, অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, এগুলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেইখানে কিন্তু এডুকেশন সেক্টরেও কিন্তু সরকারকে অনেক ব্যয় করতে হয়। প্রতিরক্ষা, শিক্ষা, সামরিক, বেসামরিক প্রশাসন, এসব জায়গায় সরকার অনেক টাকা ব্যয় করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের জন্য। তোমরা একটু খেয়াল করে দেখো, হাসপাতালে, সরকারি হাসপাতাল, এসব জায়গায় কিন্তু খুব ন্যূনতম প্রাইসে একটা টিকিট কাটতে হয়, বাট এটি চালাতে অনেক অর্থ ব্যয় হয়, সেটি কিন্তু সরকার ব্যয় করে। হ্যাঁ, এখানে একটু পরিবার কল্যাণটি একসাথে হয়ে গেছে। আমরা এরপরে দেখি সরকার আর কি ব্যয় করছে। আমরা দেখি যে রাজস্ব আদায়কারী বিভাগসমূহ
সেখানে কিছু সরকারের ব্যয় হয়, কারণ রাজস্ব আদায় করতে গেলেও কিন্তু সেখানে কিছু কর্মচারী নিয়োগ করতে হয় যারা এগুলো আদায় করবে, একটা অফিস মেনটেন করতে হয়, সেখানেও কিন্তু খরচ করতে হচ্ছে। সমাজ কল্যাণমূলক কার্যক্রম, সমাজে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম করে, যেমন বয়স্ক ভাতা দিতে হয়, হ্যাঁ সেরকম দেখো। তারপরে বৈদেশিক বিষয়গুলি, মানে এমবেসি, বিভিন্ন রাষ্ট্রে কিন্তু আমাদের দেশের একটা এমবেসি থাকে, এগুলোকে কিন্তু অনেক ব্যয়বহুল। এখানকার কর্মকর্তা কর্মচারীদের যেসব আনুষঙ্গিক সুবিধা দিতে হয়, সেখান থেকে অনেক ব্যয় করতে হয়। তারপর আমরা আরেকটু দেখলাম অবসর ভাতা ও অন্যান্য সুবিধা। একজন রিটায়ার্ড করে গেলে চাকরি থেকে, সে কিন্তু আর কাজ করে না, কিন্তু সরকার তাকে কি দেয়? পেনশন দেয়। তো এইভাবে কিন্তু সরকারকে অনেক পথে ব্যয় করতে হচ্ছে। ব্যয়ের আরেকটি খাত বলা হচ্ছে অপ্রত্যাশিত ব্যয়। হঠাৎ করে ধরো দেশে কোনো দুর্যোগ হলো, বন্যা, ঘূর্ণিঝড়, তো সেগুলোতে কিন্তু একটা বাড়তি খরচ সরকারকে তখন করতে হয়। এছাড়াও অন্যান্য খাত আছে, যেমন রাস্তা মেরামত, হ্যাঁ আমি বলেছি। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যেগুলো নিয়ে আলাপ করলাম সেটি ছিল সরকারের আয় ব্যয় এবং কি একটির সাথে আরেকটি সম্পর্ক। এবং এখন আমরা দ্বিতীয় পার্টটিতে আসবো, মানে লাস্ট পার্টটি, সেটি হলো সরকারের, বাংলাদেশ সরকারের যে ব্যাংক ব্যবস্থা আছে। আমরা একটু দেখি, ব্যাংকের ধারণাটা আমাদেরকে অর্জন করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে আছো এখনো ক্লাসে, সবাই অনেকে এসছো। আমি প্রশ্ন তোমাদের নিব, ঠিক আছে? সবার প্রশ্নই কিন্তু নিব। একটু পাঠটি উপস্থাপন করে নেই, আমি একটু তোমাদেরকে পাঠটি উপস্থাপন করব, কাইন্ডলি তোমরা একটু ওয়েট করবে। আমার আসলে এই যেটি করতে হবে সেটি হলো ব্যাংকের ধারণা, যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের অর্থ গচ্ছিত রাখে এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করে তাকে ব্যাংক বলে। শিক্ষার্থীরা প্লিজ এই জায়গাটি একটু তোমরা লিখবে, যে যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের অর্থ গচ্ছিত রাখে এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করে তাকে ব্যাংক বলে। অবশ্যই তোমরা এটা লিখে নেবে। আমি তোমাদের সাথে আবার কানেক্ট হব, তোমরা একটু এই জায়গাটি লিখবে, কারণ এটি আসলে পরীক্ষায় আসে। আমার এই মোবাইলটির ব্যাটারি রিচার্জ করতে হবে, কাইন্ডলি তোমরা এই কথাটি লিখবে, আমি তোমাদের সাথে পুনরায় সংযোগ হব। শিক্ষার্থী বন্ধুরা, সরি আমি একটু অনুপস্থিত থাকার জন্য। আমরা নিশ্চয়ই এটা বাই দিস টাইম লিখে নিয়েছি, যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের অর্থ গচ্ছিত রাখে এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে তাকে ব্যাংক বলে। তোমাদের এখানে শুধু দুটো কথা মনে রাখতে হবে। একটা হলো জনগণ এই প্রতিষ্ঠানতে তার টাকা গচ্ছিত রাখছে, মানে জমা রাখছে। আরেকটি হলো এই প্রতিষ্ঠানটি জনগণকে বিভিন্ন মেয়াদে ঋণ দিচ্ছে, মানে এই প্রতিষ্ঠানটি জনগণের টাকা লাগছে, হয়তো সে ব্যবসা করবে বা কিছু করবে, তখন তাকে টাকা দিচ্ছে বিভিন্ন মেয়াদে, তাই সেই রকম প্রতিষ্ঠানকে আমরা ব্যাংক বলবো। ঠিক আছে, আমরা ব্যাংক সম্পর্কে জেনেছি। আচ্ছা, ব্যাংকের শ্রেণী বিভাগ আছে, বাংলাদেশে যে ব্যাংক আছে এগুলোর শ্রেণী বিভাগ আছে। শিক্ষার্থীরা, আমরা একটু ব্যাংকের শ্রেণী বিভাগটা দেখব। আমরা একটুখানি ব্যাংকের শ্রেণী বিভাগ সম্পর্কে জানি। আসলে ব্যাংকে, বাংলাদেশে যত ধরনের ব্যাংক আছে এদের উদ্দেশ্য এবং কার্যাবলীর উপর ভিত্তি করে এদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, উদ্দেশ্য ও কার্যাবলীর উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, আরেকটিকে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, আর সর্বশেষে বলা হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। আমরা কি দেখতে পাচ্ছি সুন্দরভাবে? জি, এই 3টি ব্যাংক আসলে কার্যকরী ভূমিকা পালন করে বাংলাদেশে। এক একটি ব্যাংকের এক এক ধরনের কার্যক্রম। আমরা একটু দেখি যে প্রথমটি যেটি, আচ্ছা একটু ব্যাংক সম্পর্কে তোমাদেরকে বলি, যে ব্যাংক কিভাবে মুনাফা অর্জন করে। ব্যাংকের কি লাভ? তোমার টাকা রাখছে এবং আবার তোমাকে টাকা ধারও দিচ্ছে, ব্যাংকের কি লাভ? ব্যাংকের একটি লাভ আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি, দেখো সুন্দরভাবে একটা অঙ্ক করে।
সঞ্চিত অর্থ, মনে করো যে তুমি ব্যাংকে 100 টাকা রাখছো, ব্যাংক তোমাকে বছর শেষে ফেরত দিচ্ছে 108 টাকা, ওই যে আমি বলেছি সুদ দিয়েছে 8 টাকা, এবং তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছো, তুমি না, ধরো খ ব্যক্তি ঋণ নিয়েছে, সে 100 টাকা সুদ হিসাবে তাকে ব্যাংকে দিতে হচ্ছে কত টাকা? 10 টাকা। দেখো, সে ব্যাংক আমার টাকা নিয়ে আমাকে সুদ দেয় 8 টাকা, কিন্তু তার টাকা আমাকে দিলে সে সুদ নেয় 10 টাকা। তাহলে এই যে সুদের 2 টাকার পার্থক্য, এটাই ব্যাংকের মুনাফা। এই জন্য ব্যাংক হলো সুদের কারবারি বলা হয় ব্যাংকে। আন্ডারস্ট্যান্ড? খুব মজার জিনিসটা। কিন্তু আমি যখন দিচ্ছি তাকে টাকা, তখন সে আমাকে 8 টাকা দিচ্ছে, 108 টাকা ফেরত দিচ্ছে। আর আমি যখন তার থেকে 100 টাকার লোন নিচ্ছি, তখন সে বলছে না, তাকে ব্যাংকে ফেরত দিতে হলে আমাকে 110 টাকা দিতে হচ্ছে। তাহলে এই যে 2 টাকা, এটাই ব্যাংকের মুনাফা। আসলে ব্যাংক এইভাবেই মুনাফা অর্জন করে। আমরা এবার দেখি একটু যে আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। 3 টাইপের ব্যাংক বলেছিলাম, তার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক, যেটি কেন্দ্রীয় ব্যাংক লেখাটা কি দেখা যাচ্ছে? কেন্দ্রীয় কথাটা আমি দেখো একটু লাল করে যদিও লিখেছি, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, এর নাম বাংলাদেশ ব্যাংক। এটি দেশের অর্থ বাজার, মুদ্রা ব্যবস্থা এবং অন্যান্য ব্যাংক সমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংককে বাংলাদেশে বলা হয় বাংলাদেশ ব্যাংক। তোমরা সবাই নাম শুনেছো, মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের হেড অফিসটি আছে। এটি দেশের অর্থ বাজার, মুদ্রা ব্যবস্থা এবং অন্যান্য ব্যাংক সমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা দেখছি আমাদের দেশে যে এই যে নোটগুলো আছে, 100 টাকা, 500 টাকা, এই মুদ্রা বাজার, এগুলো সব নিয়ন্ত্রণ কিন্তু বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। আমাদের দেশে যে অর্থ বাজার আছে, টাকা পয়সার যা সম্পর্ক, এটাও এই কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে, তত্ত্বাবধান করে। এবং অন্যান্য ব্যাংক সমূহকে, আরও যে ব্যাংক আছে কেন্দ্রীয় ব্যাংক ছাড়া, আর বাকি সবগুলো ব্যাংককে সে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা দেখছি সে ব্যাংকেরও ব্যাংক, তাই তো? আসলে এই কথাটি তোমাদের পাঠ্যপুস্তকেও আছে। কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি শিক্ষার্থীরা একটু দেখি। কেন্দ্রীয় ব্যাংক হলো সকল ব্যাংকের ব্যাংক, এই মাত্র আমি বলেছি কথাটি। আর সর্বশেষ পর্যায়ে ঋণদাতা। যখন অন্য কোনো ব্যাংক কোনো ভেজালে পড়ে যাচ্ছে, ধরো আমি একটি ব্যাংক মনে করি এক্স ব্যাংক, সে দেউলিয়া হয়ে গেছে, তখন তার আর্থিক সাহায্য প্রয়োজন, তখন এই কেন্দ্রীয় ব্যাংক তাকে অর্থ দিয়ে সাহায্য করবে। কিভাবে অর্থটা দেয় দেখো, আমি তোমাকে বলি। যখন কোনো ব্যাংক ওপেন করা হয়, তখন একটা মোটা অঙ্ক কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয় অন্য অন্য ব্যাংকগুলোকে, তখনই কেন্দ্রীয় ব্যাংক তাকে পারমিশন দেয় ব্যাংক খোলার। আর যখনই ওই ব্যাংকটি মনে করো অর্থনৈতিক কোনো দেউলিয়া হয়ে যাচ্ছে বা কোনো ক্রাইসিসে ভুগছে, তখন আবার এই কেন্দ্রীয় ব্যাংক তাকে কিন্তু অর্থ দিয়ে সাহায্য করছে। বলা হচ্ছে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর বলা হয়। তোমরা এই পয়েন্টগুলো বইতে দেওয়া আছে, এগুলো অবশ্যই পড়বে। আমি শুধু এখানে উল্লেখ করে দিলাম ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘরটি, এটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘরটি আমি বর্ণনা করব না, তোমরা পাঠ্যপুস্তক পড়ে বর্ণনা করে পরে কমেন্ট বক্সে লিখবে। অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার বিনিময়ের হার রক্ষা করে। তোমরা মাঝে মাঝে দেখবে যে অনেকেই বলে যে আজকে ডলার মূল্য এত, ডলারের আবার মূল্য কিভাবে? আসলে $1 সমান বাংলাদেশে কত টাকা। এই যে অন্যান্য দেশের মুদ্রার সাথে যে বিনিময়ের হারটি, এটি কিন্তু নির্ধারণ করে দেয় কে? বা এই কেন্দ্রীয় ব্যাংক। আমরা আসি, বলা হচ্ছে আরেকটি ব্যাংক, আমি বলেছিলাম বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক হলো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইন ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলোই, এগুলোকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। বাংলাদেশে অনেক প্রকারের বাণিজ্যিক ব্যাংক আছে, অনেক বাণিজ্যিক ব্যাংক আছে। বাণিজ্যিক ব্যাংকের লাভের উদ্দেশ্য স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক তার উদ্দেশ্য একটা, সে ঋণ প্রদান করতে চায় স্বল্পমেয়াদী, এবং সেটা থেকে সে মুনাফা অর্জন করে। আমি দেখিয়েছি কিভাবে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে। এই বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্দেশ্যই তাই, অধিক মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। শিক্ষার্থীরা, বাণিজ্যিক ব্যাংক যেমন ঋণ প্রদান করে, সেরকম জনগণের অর্থ কিন্তু সে জমা রাখে। এই যে জনগণের অর্থ জমা রাখে, এটাকে আমরা আমানত বলি। তো বাণিজ্যিক ব্যাংক এই জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে। এই আমানতের আবার প্রকারভেদ আছে 3 প্রকারের, সেটিও 3 প্রকারের। চলতি আমানত, একটি চলতি আমানত, আরেকটি বলা হচ্ছে সঞ্চয়ী আমানত, আর একটি স্থায়ী আমানত।
চলতি আমানতটি কিরকম দেখো, আমি যে বেতন পাই আমার প্রতিষ্ঠান, আমার বেতনটি আমার ওই চলতি হিসাবে এই চলতি আমানতে চলে যায়। এই অ্যাকাউন্টটি যেটি হয়, আমানতের অর্থ যে কোনো সময় তোলা যায়। তুমি সকালে একবার টাকা উঠাবা, আবার বিকালেও ইচ্ছা করলে উঠাইতে পারবা, একদিনে 4বার উঠাইতে পারবা, সপ্তাহে 7বার উঠাইতে পারবা। এটা এরকম একটা ফ্লেক্সিবল। এরপরে আরেকটা আছে সঞ্চয়, এটাকে ইংলিশে বলা হয় সেভিং অ্যাকাউন্ট, আর চলতিকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে সঞ্চয়ী আমানতের অর্থ সপ্তাহে 1 বা 2বার তোলা যায়। আর স্থায়ী আমানতের অর্থ নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর তোলা যায়। সেটি কি দেখো, তুমি মনে করো যে 5 বছরের জন্য 1 লাখ টাকা রেখে দিলে, সরকার বলবে তোমাকে 5 বছর পর আমি 1,64,000 টাকা দেব, এবং এইটা হলো বেশ একটা নির্দিষ্ট সময় ছাড়া উঠানো যায় না, উঠাইলে তোমাকে তখন আবার দণ্ড দিতে হবে। আমরা দেখছি সরকার এই বাণিজ্যিক ব্যাংক যে জনগণের অর্থ আমানত হিসাবে রাখছে, সেটিও 3টি পদ্ধতিতে রাখে। আমরা একটু বাণিজ্যিক ব্যাংকের কাজ নিয়ে আলোচনা করব, এটি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে। এই বলে যে উল্লেখিত ব্যাংকটির কার্যাবলী বর্ণনা করো। ঋণ প্রদান করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, বাট্টা ধার্য করে বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া, নিরাপদ ও দ্রুত টাকা স্থানান্তর করা, বন্ড, শেয়ার, ডিবেঞ্চার ক্রয় বিক্রয় করা, গ্রাহকের টেলিফোন, বিদ্যুৎ বিল প্রভৃতি পরিশোধে সহায়তা করে। শিক্ষার্থীরা একটু এখানে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তোমরা দেখবে, তোমরা প্রাইজ বন্ড কিনো না, প্রাইজ বন্ড যখন ব্যাংকে জমা দিবে তখন সে কি করবে, তোমাকে টাকা দিবে কিন্তু। তারপর বাট্টা ধার্য করে বিনিময় বিল ভাঙিয়ে দেয়। এগুলো আসলে ব্যবসায়িক মারপ্যাচ, তোমাদের বইতে আছে। আমি এই কথাগুলো তোমাদেরকে একটু কুইজের মতো রেখে যেতে চাচ্ছি, কারণ তোমরা একটু পাঠ্যপুস্তক পড়বে এবং দেখবে একদম ক্লিয়ার লেখা আছে। এবং বলা হচ্ছে নিরাপদ ও দ্রুত টাকা স্থানান্তর করা। তুমি মনে করো ঢাকায় একটা ব্যাংকে জমা দিবা, বাণিজ্য আরেকটা তুমি সিলেটে, খুব তাড়াতাড়ি টাকাটা উঠে ফেলতে পারবা, বিশেষ করে এখন তো অনলাইন ব্যাংকিং হয়েছে। আর গ্রাহকের টেলিফোন বিল, বিদ্যুৎ বিল প্রভৃতি পরিশোধে সহায়তা করে। আমরা কিন্তু এই যে আমরা যেসব কনজিউম করি, আমরা যে বিদ্যুৎ ব্যবহার করছি, পানি ব্যবহার করছি, এগুলো সরকারকে আমরা বিলটি দেই কিভাবে, এই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কিন্তু বিল পরিশোধ করি আমরা। দেখা যাচ্ছে বাণিজ্যিক ব্যাংক ঋণ দান করে। শিক্ষার্থীরা, বাণিজ্যিক ব্যাংক আমরা কতক্ষণ আগে বলেছিলাম জনগণের আমানত রাখে 3 পদ্ধতিতে। এখন আবার দেখছি বাণিজ্যিক ব্যাংক ঋণও প্রদান করে 3 মেয়াদে। একটি বলা হচ্ছে স্বল্প, একটি মধ্য ও দীর্ঘমেয়াদী। এই 3 মেয়াদে সে ঋণ প্রদান করে। আর বাণিজ্যিক ব্যাংক তোমাকে ঋণ প্রদান করবে, কিন্তু তার একটি পূর্ব শর্ত আছে, তাকে তোমার কি করতে হবে, সম্পত্তি বন্ধক রেখে দিতে হবে। খুব ভালোভাবে এই জায়গাটি তোমাদের মাথায় আনতে হবে যে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে কি রেখে, সম্পত্তি বন্ধক রেখে, জামানত লাগবে তোমাকে। তুমি যদি না পরিশোধ করো তখন কি করবে সে, এই জন্য একটি এরকম ব্যবস্থা তারা রেখেছে। বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, এটি আরেক ধরনের ব্যাংক। আমি বলেছিলাম 3 ধরনের ব্যাংকের মধ্যে এটি লাস্ট ওয়ান। বলা হচ্ছে বিশেষ লক্ষ্য অর্জনে এই সকল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এদের কিছু বিশেষ লক্ষ্য আছে। কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কিছু মানুষের কি করে, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য এবং দারিদ্র্য বিমোচনের জন্য এই ব্যাংকগুলো কাজ করে যাচ্ছে। স্বকর্মসংস্থান, যেমন এটাকে কি বলে, স্বকর্মসংস্থানটা আমি এখানে একটু এক্সপ্লেইন করে দিয়েছি, এটা অনেক সময় তোমাদের পরীক্ষা আসে। স্বকর্মসংস্থান কি, এটা আসলে নিজ উদ্যোগে উৎপাদন বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকা। তুমি নিজের আয় নিজে করবে, এবং শুধু নিজে করবে না, তুমি এমন ব্যবস্থা করবে, এমনভাবে উদ্যোগ নিবে যে তোমার এখান থেকে আরও অনেক ব্যক্তি আয় করতে পারে। এটাই হলো স্বকর্মসংস্থান। শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখলাম এই যে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, এই বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে 2টি খুবই উল্লেখযোগ্য, সে 2টি আমরা একটু বর্ণনা করব। তার একটি বলছি বাংলাদেশ কৃষি ব্যাংক। তোমরা যেই মিস্টেকটি করো, এই ব্যাংকটির নাম লিখতে গিয়ে তোমরা শুধু কৃষি ব্যাংক লিখে বসে থাকো। তোমরা প্লিজ দয়া করে এই যখনই বুঝবে এটি হলো কৃষি ব্যাংক, সেটি আসলে শুধু কৃষি ব্যাংক লিখলে হবে না, বাংলাদেশ কৃষি ব্যাংক লিখবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের কাজ কি দেখো, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি করে, কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য ঋণ প্রদান করে। সে ঋণ প্রদান করে, সেই ঋণ কোন কোন সেক্টরে প্রদান করে, হালের বলদ কিনতে, বীজ কিনতে, সার কিনতে, সেচ দিতে। কৃষকদের কৃষি কাজ ছাড়াও ঋণ প্রদান করে, কৃষি কাজের জন্য তো করেই এই বাংলাদেশ কৃষি ব্যাংক।
এছাড়াও সে যেটি করে হাঁস মুরগি পশু মৎস্য গুটি পাকা তারপরে ফল কুটির শিল্প এই ক্ষেত্রেও কিন্তু এই বাংলাদেশ কৃষি ব্যাংক লোন দেয়। গ্রামীণ ব্যাংক, এটি তোমরা জানো যে আমাদের দেশে এই গ্রামীণ ব্যাংকটি খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাংক, ক্ষুদ্র ঋণ প্রদানকারী ব্যাংক হিসেবে এটি পরিচিত। এ খুব অল্প ঋণ দেয়, কিন্তু যেই কাজটি করে দেখো, পল্লীর মানে গ্রামের ভূমিহীন নারী ও পুরুষদের ঋণ দেয়। ভূমিহীন যাদের কিচ্ছু নাই, জামানত দিতে পারবে না, বিনা জামানতে ব্যাংকিং সুবিধা দেয়। বিনা জামানতে সে বলে যে ধরো তোমাকে 10,000 টাকা দিলাম, তুমি এটা দিয়ে কাজ করো। গ্রামীণ মহাজনদের শোষণ থেকে গরিবদের রক্ষা করে। এই ব্যাংকটির মানে লক্ষ্যই হলো সে বিনা জামানতে দিবে, কারণ যাদের কোনো কিছু নাই, ভূমিহীন যারা, তাদেরকে লোন দেয়। এবং এটা আসলে গ্রামের কিছু মহাজন আছে জানো, লোকজনকে বলে তোকে 5,000 টাকা দিলাম, তুই জমি চাষ করে সুদ সমেত আমাকে এটা ফেরত দিবা, এইটা ওরা কিন্তু বলে, ঠিক আছে। তা এখন এইভাবে যে গ্রামীণ মহাজনদের শোষণ থেকে গরিবদের রক্ষা করা গ্রামীণ ব্যাংকের কাজ। তোমরা কিন্তু প্রশ্ন যদি আসে এই যে বিনা জামানতে ব্যাংকিং সুবিধা দেয়, সাথে সাথে তোমার মাথায় প্রয়োগের প্রশ্ন চলে আসবে যে এটি গ্রামীণ ব্যাংক। আসি, অনেকক্ষণ বললাম আমি, এবার তোমাদের পর্ব। তোমরা এবার আমাকে বলবে যে এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কিনা। কিছু প্রশ্ন আছে জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য এই প্রশ্নগুলো শিক্ষার্থীরা হয়ে থাকে, এর বেশি প্রশ্ন এই চ্যাপ্টারে হয় না। খুবই ইম্পর্টেন্ট, আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য এখানে লিখে নিয়ে এসেছি। আমি একটা একটা করে প্রশ্নের উত্তর তোমাদের থেকে চাইবো। দেখি আগে তোমাদের এই স্ক্রিনে লেখাটি দেখা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটি মনে হয় অপেক্ষাকৃত বেশি দেখা গেছে না অন্যান্য ক্লাসের তুলনায়। আমি দেখছি গোলাম রহিম, অনেকেই মেসেজ লিখেছ। প্লিজ তোমরা এখন আমার কিন্তু প্রশ্নের উত্তর পর্বে আসতে হবে। অনেকেই কানেক্টেড আছো আমার সাথে, ধন্যবাদ যারা কানেক্টেড আছো। আমরা এখন প্রশ্ন দেখব যে কি প্রশ্ন তোমরা। আচ্ছা, কর রাজস্ব কাকে বলে? দেখি উত্তর লিখো, ভুল ছাড়া উত্তর লিখতে হবে। কর রাজস্ব কাকে বলে? প্লিজ ভুল ছাড়া উত্তর লিখতে হবে। আমি একটু দেখতে চাচ্ছি কর রাজস্ব কাকে বলে। হ্যাঁ, দেখি একটু তোমরা যদি উত্তরটি করো, কর রাজস্ব কাকে বলে। উত্তর কমেন্ট বক্সে লিখতে হবে। ম্যাম, তোমরা কিছু প্রশ্ন করেছো, আমি যেই প্রশ্ন ছুড়ে দিয়েছি সেটা আবার তোমরা আমাকে করেছো। ম্যাডাম, টোল এবং লোভির মধ্যে পার্থক্য কি? আমি চাই পাঠ্যপুস্তক পড়ে তুমি কমেন্ট বক্সে উত্তর লিখে রাখবে, আমি দেখবো যে তুমি লিখেছো কিনা। নাইস ক্লাস সাবা আলম, তোমরা একটু প্লিজ ক্লাসের প্রশ্ন উত্তর লিখতে মনোযোগ দিবে একটুখানি প্লিজ। যে কর রাজস্ব কাকে বলে? টোল, আমি আবার বলছি, টোল হলো সরকার দেখবে ব্রিজে, তোমরা একদম এটা আমি তোমাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বলছি, ব্রিজ যখন পার হবে দেখবে যে একটি গাড়ি একটা টিকিট কেটে একটা টাকা দেয়, এটাই হলো টোল। মানে সরকার যখন কিছু তৈরি করে তার অনেক মানে বাজেটের বাইরে তার ব্যয় হয়ে যায়, তখন সে করে কি ওটা তৈরি হয়ে যাওয়ার পরে ওটা যারা ব্যবহার করে তাদের থেকে এক ধরনের আদায় করে বা লবি বলে, এটা আমরা কর বহির্ভূত রাজস্ব বলি। দেখি কে কি। আচ্ছা, যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের অর্থ গচ্ছিত রাখে এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে তাকে ব্যাংক বলে। লিখেছো, থ্যাংক ইউ মার্জিয়া, ধন্যবাদ তোমাকে। আমি একটু যেই প্রশ্নটির উত্তর চাচ্ছিলাম, কর রাজস্ব কাকে বলে, তোমরা কি একটু কাইন্ডলি কমেন্ট বক্সে লিখবে? প্লিজ উত্তর চাচ্ছি, হ্যাঁ, কমেন্ট বক্সে একটু উত্তর চাচ্ছি। একটু কাইন্ডলি উত্তরগুলো লিখবে তোমরা। কর রাজস্ব কাকে বলে একটু লিখতে হবে উত্তর। একটু যদিও আমার এটিতে আসতে দেরি হয়, ততক্ষণে একটু বলি শিক্ষার্থীরা, তোমরা কিন্তু কিশোর বাতায়নের ক্লাসগুলো মিস করবে না।
তোমাদের এখানে যে সকল শিক্ষকরা নিয়োগ আছেন তারা প্রচুর পরিশ্রম করে একটি ক্লাস তৈরি করতে, এবং আমরা অধীর মানে আগ্রহ নিয়ে বসে থাকি যে তোমরা আমাদের সাথে এখানে কানেক্টেড থাকো, এটাও আমাদের জন্য খুব ভালো লাগে। সো তোমরা এই ক্লাসগুলো তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবে, তারাও যেন এই ক্লাসগুলোতে পার্টিসিপেট করে। হ্যাঁ, একটু যদি প্লিজ উত্তর করো, বাংলাদেশ সরকার কি বলছো? এটা কর রাজস্ব কাকে বলে? কর রাজস্ব কি বলে? জনগণের ব্যক্তি, এই যে ভুল যেটা করেছো, জনগণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে। অবশ্যই তাকে আয়কর বলে। আমি আয়করটি যেন রাইট আছে, কিন্তু আমি কিন্তু তোমাদের থেকে কর রাজস্ব কাকে বলে এটি একটু জানতে চেয়েছিলাম। বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান আর উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে, থ্যাংক ইউ আশরাফ, ধন্যবাদ তোমাকে, একদম সঠিক উত্তর করেছো আশরাফ। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, হ্যাঁ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ওই যে মূল্য সংযোজন কর। সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে? সরকারি অর্থ ব্যবস্থাটাও একটু উত্তর করবে দেখি। মোহাম্মদ সিফাত, তুমি বলেছ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, ভ্যাট, রাইট, ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ধন্যবাদ। মার্জিয়া, আচ্ছা অনেকক্ষণ আগে লিখেছিল, ধন্যবাদ মার্জিয়া। আশিক লিখেছ বাংলাদেশ সরকার ব্যবসা শিল্প কারখানার উপর আচ্ছা ধার্য করে তা থেকে যে আয় করে, ঠিক। আচ্ছা, জনগণের ব্যক্তিগত আয়ের উপর, এটা হলো ইতি হ্যাজেল বলেছ, জনগণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে। খুব সুন্দর করে লিখেছো, ধন্যবাদ। আল মুবিন লিখেছো বাংলাদেশ সরকার দেশের জনগণের বিভিন্ন ব্যবসা ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তাকে কর রাজস্ব বলে। একটু নিচেরগুলোও করো, সম্পূরক শুল্ক কাকে বলে? আচ্ছা, বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসা, এটি কে লিখেছ উত্তর? মিম সর্দার, ধন্যবাদ। তুষার সুন্দর করে লিখেছ বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন মেয়েদের, সঠিক, ধন্যবাদ তুষার তোমাকে। আকিবও সুন্দর করে লিখেছে, আকিব ধন্যবাদ তোমাকে উত্তরটি দেওয়ার জন্য। কর রাজস্বের উত্তর অনেকে লিখেছে, একটু কাইন্ডলি যদি আবগারি শুল্ক কাকে বলে লিখো। বাংলাদেশ সরকার, সবগুলো উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখবে, যাতে যারা এখানে আছো পরবর্তীতে এই কমেন্ট বক্স চেক করলে কিন্তু প্রত্যেকটা উত্তর আমাদের বের হয়ে আসবে। তোমরা একটু লেখো, আমি তোমাদেরকে পরবর্তী সময় পাঠ শেষেও কিন্তু তোমাদের এই উত্তরের জায়গাটি সঠিক কিনা সেটি আমি ঠিক করে দিব। প্লিজ তোমরা উত্তরগুলো কমেন্ট বক্সে লিখবে। রাকিন, ধন্যবাদ তোমাকে, আমার ক্লাসে আছো। সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয় ব্যয় ও এদের সমন্বয়, ঠিক আছে। রেজওয়ান বলেছ কি জনগণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় আয়কর, আয়করটি অনেকেই ভালো করে লিখছো, একটু অন্যগুলাও লিখবে প্লিজ। বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন কর রাজস্বটা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো, একটু সরকারি অর্থ ব্যবস্থাটা যদি লিখো, এবং ব্যাংক কাকে বলে যদি একটু লিখো কেউ একজন প্লিজ। ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলেছো রেজওয়ান রামিম, ধন্যবাদ। ও রাকিন, তুমি, রাকিন আমার স্টুডেন্ট, ধন্যবাদ রাকিন তুমি আমার সাথে থাকার জন্য। রাকিন একটু কাইন্ডলি যে নিচের যে উত্তরগুলো আছে, নিকাশ ঘর বলতে কি বোঝায়, আমি একটু কুইজ করে রেখেছিলাম, দেখি তোমরা উত্তরগুলো পারো কিনা। দেখি কি পারো উত্তর করতে, দু একটা উত্তর তোমরা কমেন্ট বক্সে একটু লিখে রাখবে, আমি এরপরে একটু জটিল জায়গায় আসতে চাই। আমার মনে হয় এই উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে পরেও করতে পারবে। হ্যাঁ, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ফাইনসাকে বলেছ, আমরা একটু জটিল জায়গায় আসি, যেই সৃজনশীল প্রশ্ন নিয়ে এই অধ্যায় কিছু প্রশ্ন হয়। প্লিজ আমরা এখন আর কমেন্ট বক্সে কিছু লিখবো না, পরবর্তীতে আমরা এই জায়গাটাতে একটু কানেক্ট হতে হবে। মাহি যে কর দেয় তার প্রকৃতি বর্ণনা করো। উদ্দীপকে দেখা যাবে যে একজন কর দিচ্ছে, ওরকম একটা উদ্দীপকে বর্ণনা থাকবে, একজন কর দিচ্ছে, সেটি এমন হতে পারে যে যেমন বলতে পারে যে মিস্টার মাহি, হ্যাঁ, তার মাসিক বেতনের উপরে তার প্রতিষ্ঠানে চাকরি করে অনেক অর্থ উপার্জন করে, তার থেকে সে কর দেয়,
তখন এখানে বলছে মাহি যে কর দেয় তার প্রকৃতি বর্ণনা করো। তোমরা বুঝে ফেলছো এখন এটা কি কর বলো দেখি, কমেন্ট বক্সে লিখো এই মাহির কর যে কর দেয় সেটির প্রকৃতি কি ধরনের, হ্যাঁ কেমন কর বলো দেখি, একটু লিখতে পারো কিনা। আচ্ছা একজন, ধন্যবাদ আশিক, তুমি লিখেছো দেশের উৎপাদিত দ্রব্যের উপর যে কর ধার্য করে তাকে আবগারি শুল্ক বলে, ধন্যবাদ। একজন লিখেছ আল মবিন যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের অর্থ গচ্ছিত রাখে, ঋণ গৃহীত মানে তারপরে ঋণ দেয় বিভিন্ন মেয়াদে, তাকে ব্যাংক বলে, ধন্যবাদ। প্লিজ আমার এখন যেটি জনগণ, আচ্ছা সুন্দর ঘোষ একটা চমৎকার প্রশ্ন করেছে, বলেছে আবগারি শুল্ক, চাষা কি ফসলের উপর ট্যাক্স দেয়? না, কৃষককে ফসল উৎপাদনের উপর ট্যাক্স দিতে হয় না, আমি তোমাকে এটা ক্লিয়ার করতে পারি। ওটা উৎপাদন এই মাইক্রো লেভেলে ট্যাক্স হয় না, একটা মিনিমাম উৎপাদন হওয়ার পরে সেটার উপরে ট্যাক্স হয়, সরকার কিন্তু এটা বোঝে। ধন্যবাদ, গুড কোশ্চেন। আমি একটু মাহি যে কর দেয়, আমি বলেছি মাহি একটি প্রতিষ্ঠানে চাকরি করে উচ্চ বেতন পায়, তার সেই বেতনের থেকে সে সরকারকে কর দেয়। এটি এই যে কর মাহি যে কর দেয় তার প্রকৃতি বর্ণনা করো, দেখি তোমরা পারো কিনা। দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের যে কর ধার্য করা হয়, সফিউর সঠিক বলেছ। তানহা জনগণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে কর বলে, তাকে আয় কর বলে, তাই তো। আমায় একটু দেখি মাহি যে কর দেয় তার প্রকৃতি বর্ণনা করো, মাহি কি কর দিচ্ছে একটু বলবে কাইন্ডলি, দেখি তোমরা পারো কিনা। মাহি কি কর দিচ্ছে একটু তোমাদেরকে আমাকে বলতে হবে, আমি একটু কারো থেকে এটি আশা করি। এই পাঠ শেষে অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো যে মাহি যে কর দেয়, মাহি আমি বলেছি চাকরি করে এবং সরকারি অর্থ ব্যবস্থা, সরকার আয় ব্যয়, এখন আর সেগুলো না লিখে মাহির কর আয় কর। ধন্যবাদ জিয়াউর রহমান, ধন্যবাদ তোমাকে, তুমি একদম অ্যাবসলিউটলি রাইট উত্তর দিয়েছ, সে আয় কর দেয় এবং আয় করটি আমরা দেখেছি কর রাজস্ব না, ঠিক আছে ধন্যবাদ। আরেকটি প্রশ্ন হয় বাংলাদেশের কোন আর্থিক প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে, ওই উদ্দীপকে দেখা যায় যে একটা প্রতিষ্ঠান বলে যে অন্যান্য ব্যাংকে নিয়ন্ত্রণ করছে, বাণিজ্যিক ব্যাংকে নিয়ন্ত্রণ করছে, এরকম বর্ণনা দিয়ে তখন বলে যে বাংলাদেশের কোন আর্থিক প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে, তখন তোমরা অন্যান্য ব্যাংকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, তোমরা সেইটা বর্ণনা করে ফেলবে। প্রশ্ন হতে পারে মুনাফার উদ্দেশ্যেই পরিচালিত হয়, বিশ্লেষণ করো। এইটা এই যে মুনাফার উদ্দেশ্যেই কি শুধু বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিষ্ঠিত কিনা দেখবা কার্যাবলীতে আছে, না মুনাফা ছাড়াও সে কিন্তু আরও অনেকগুলো খাতে, সে উৎপাদন খাতে, কৃষককে, তারপরে খামার তৈরি তাকে ঋণ দিতে হয়, এটা সরকারই বলে রেখেছে। তা এরকমভাবে কিন্তু প্রশ্ন হয় ক প্রতিষ্ঠানটি কোন ধরনের কর প্রদান করে। আমরা যদি দেখা যায় একটা শিল্প কারখানা, তাহলে তখন যদি ওই ক একটি শিল্প প্রতিষ্ঠান সে সরকারকে কর দেয়, তাহলে তোমাকে উত্তরে লিখতে হবে ক প্রতিষ্ঠানটি কোন ধরনের কর দিচ্ছে। দেখি একটু উত্তর কি লিখতে পারো। মাহি কর্পোরেট ট্যাক্স দেয় ম্যাম। ঠিক আছে, তুমি একটু মানে একেবারে পিওর ইকোনমিক্সে চলে গেছো। বলা হচ্ছে যে আমি এখানে একটি এই প্রশ্নটিও কিন্তু এই যে ক প্রতিষ্ঠানটি কোন ধরনের কর দেয়, আমি বলেছি ক একটি শিল্প কারখানা যা কি করে তার উৎপাদনের উপরে কর দেয়, সেটি হলো কোন ধরনের কর লেখা ছিল কিন্তু, ঠিক আছে বাণিজ্যিক। আচ্ছা বাণিজ্যিক ব্যাংক বলেছ, কেন্দ্রীয় ব্যাংক, ওগুলো সে আগের প্রশ্ন উত্তর, আমি এখন তোমাদেরকে বলেছি এই প্রশ্ন উত্তর। ইয়েস, ক প্রতিষ্ঠানটি কোন ধরনের কর প্রদান করবে একটু বলবে। উদ্দীপকের মুনাফা উদ্দেশ্যে প্রতিষ্ঠান, এটা ঠিক বলেছো, এটা বাণিজ্যিক ব্যাংক মুনাফার উদ্দেশ্যেই পরিচালিত হয়, অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যই বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। আমরা একটু এটার উত্তর দেব, এই 4 নম্বর, ক প্রতিষ্ঠানটি কোন ধরনের কর দেয়। কেন্দ্রীয় ব্যাংক বলেছো, হ্যাঁ বাংলাদেশে কোন আর্থিক প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে, ওটা আমি বলেছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে ধন্যবাদ। আরেকটি প্রশ্ন দেখো, ক প্রতিষ্ঠানটি ও মিজানের প্রদত্ত কর একই ধরনের, একটা উদ্দীপক হয়তো লিখবে ক প্রতিষ্ঠানটি একটা কর দিচ্ছে আর দেখাবে যে মিজান সে তার আয় মানে সে যা রোজগার করে তার উপর একটা কর দিচ্ছে, এখন বলবে যে ক প্রতিষ্ঠানটি ও মিজানের প্রদত্ত কর কি একই ধরনের,
একই ধরনের কিনা হ্যাঁ না বলবে দেখি। কর রাজস্ব, ভেরি গুড, কর রাজস্ব বলেছ। কর বহির্ভূত রাজস্ব কি কারণে বলেছ আমি ক্লিয়ার না। প্লিজ আমরা একটু এখানে আসব যে প্রতিষ্ঠানটি কোন ধরনের কর দেয়। তোমরা বলেছ যে একজন লিখেছে আবগারি শুল্ক দেয়, ভেরি গুড। এটা কিন্তু বাণিজ্যিক, হ্যাঁ আবগারি শুল্ক সে উৎপাদনের জন্য দিচ্ছে, ভেরি গুড, তুমি একদম সঠিক। সঠিক উত্তরটি কে দিয়েছ? আবগারি শুল্ক শফিউর রহমান, ধন্যবাদ শফিউর। আমরা একটু এখানে বলতে চাচ্ছি প্রতিষ্ঠানটি, এটা একটা আমি বলছি কারখানা, আর মিজানের প্রদত্ত কর সে একটা প্রতিষ্ঠানে চাকরি করে আয় করে তার উপরে দিতে হয়, তাদের কি একই ধরনের কর দিতে হয় কিনা? হ্যাঁ না না, একটু সংক্ষেপে, তাহলে আমি বুঝে ফেলবো যে তোমরা পরিষ্কার হয়েছে ধারণাগুলো নিয়ে। হ্যাঁ কি না? না, ইয়েস, ভেরি গুড। না উত্তরটি করেছ কে দেখি আমি। না উত্তরটা আকিব, আকিব রিদওয়ান, ধন্যবাদ, তুমি বলেছ না। তারপরে মহসিনা আক্তার, তুমি বলেছ না, ভেরি গুড। একই ধরনের কর দেয় না, রাইট। এ আবগারি দিচ্ছে আর এ আয়কর দিচ্ছে, ভেরি গুড। দেখো এখানে একটা প্রশ্ন আসছে, মহিমকে ঋণ প্রদানকারী ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করো। যে কোনো একটি ব্যাংক বুঝিয়ে দেবে, তুমি উদ্দীপক পড়ে ধরে নিতে পারবে, কেন্দ্রীয় কিনা বাণিজ্যিক বা বিশেষ আর্থিক প্রতিষ্ঠান কিনা। মহিমের প্রদত্ত করই কি সরকারের আয়ের একমাত্র উৎস? সরকার কি শুধু ওই মহিমের কর দিয়ে চলে? না, এটাও তোমরা জানো। ঠিক আছে, আমরা একটু পরবর্তীতে আরো কিছু প্রশ্ন রেখেছি। বলা হচ্ছে মাহি যে কর দেয় তার প্রকৃতি বর্ণনা করো। আচ্ছা, আমরা এটা কিন্তু আগেই বর্ণনা করেছিলাম। প্লিজ, আমি এইবার একটি প্রশ্ন, এটি ঢাকা বোর্ডে এসেছিল প্রশ্নটি, এই প্রশ্ন দিয়ে তোমাদেরকে একটা জায়গায় আজকে ক্লিয়ার করব এবং আজকে সেটা দিয়ে আমরা পাঠ শেষ করব। উদ্দীপকটি একটু তোমরা প্লিজ দয়া করে খুব সুন্দর করে পড়বে, নিজেরা পড়ো। ঘটনা 1-এ লেখা আছে, রাকিব সকালে ক ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর প্রয়োজন হওয়ায় তিনি বিকালে আবার সেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। তার মানে কি, রাকিব সকালে ক ব্যাংক থেকে একবার টাকা উত্তোলন করলো, আবার তার প্রয়োজন হলো, সে বিকালে গিয়ে আবার সেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করলো। আমরা কি উদ্দীপক পড়ে বুঝতে পারছি যে এটি কোন ব্যাংক হতে পারে এবং কি ধরনের মানে ইয়ে হতে পারে, আমানতের, হ্যাঁ ব্যাপারটি হতে পারে। আচ্ছা, ঘটনা 2 বলছে শরীফা পরিবারের আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য, পরিবারে আর্থিক অসচ্ছলতা, তার মানে কি শরীফা দরিদ্র, আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য একটি হাঁস মুরগির খামার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এই লক্ষ্যে তিনি একটি ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে বিনা জামানতে 10,000 টাকা ঋণ দেয় দরিদ্র বিমোচনের জন্য, এবং আমরা দেখছি 10,000 টাকা বিনা জামানতে তাকে ঋণ দিয়েছে। এখন বুঝতে পারবে এই প্রতিষ্ঠানটি কোনটা। আমার প্রশ্ন হবে, ঘটনা 1-এ কোন ব্যাংকের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? এইখানে কোন ব্যাংকের বৈশিষ্ট্য ফুটে উঠেছে যাকে বলা হচ্ছে যে সে সকালে একবার টাকা উঠাইতে পারলো এবং বিকালে একবার টাকা উঠাইতে পারলো, এবং এই টাকা জমা রাখাটাকে আমরা আমানত বলি। তাহলে এই আমানতের টাইপটাও তুমি এখানে বর্ণনা করে দিতে পারো। সেকেন্ড কোশ্চেন, আমরা যেটা ঘ নাম্বার উচ্চতর দক্ষতায় প্রশ্ন হয়, দেখো শরীফাকে যে ব্যাংক ঋণ প্রদান করে, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো সেই ব্যাংকের মুখ্য উদ্দেশ্য। তুমি কি উক্তিটির সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমার আগে ফাইন্ড আউট করতে হবে ব্যাংকটি কি। দেখি তোমরা কি করতে পারো উত্তরটি। আজকে যাবার আগে বুঝে যাব যে আমার শিক্ষার্থীরা আজকে এই পাঠটি খুব মনোযোগ সহকারে দেখেছে, যদি এই দুটো উত্তর দেওয়া যায়। এই প্রশ্নটি বলা হয় একটু মানে সত্যি সৃজনশীলতা আছে এই প্রশ্নে, তোমাদেরকে সত্যি সৃজনশীল হতে হবে এই প্রশ্নের উত্তর দিতে হলে। একটু কাইন্ডলি যদি দেখি যে শরীফার যে প্রথম প্রশ্নটি, যে কোন ব্যাংকের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ঘটনা 1-এ, ঘটনা 1 লিখে তোমরা বা 1 লিখে তোমরা জাস্ট মানে কোন ব্যাংক, হ্যাঁ কোন ব্যাংকের বৈশিষ্ট্য, একটু ব্যাংকের নামটা লিখতে হবে, একটু কাইন্ডলি প্লিজ। তোমরা খুব ভালোভাবে উত্তর করেছো, ধন্যবাদ। দেখি কি কি লিখেছ। জামানত কি, আমি উত্তর করবো, দাঁড়াও একটু কাইন্ডলি যদি 2-1 জনের উত্তরটি দেখি। আশিক,
2 নম্বরে গ্রামীণ ব্যাংক, ধন্যবাদ আশিক। রাদিফাত তুমি লিখেছো গ্রামীণ ব্যাংক, ভেরি গুড। আল মুবিন 2 নম্বরে বলেছো গ্রামীণ ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক প্রথমটা বলেছো, তানহা ধন্যবাদ। নাইল বলেছো গ্রামীণ ব্যাংক, ধন্যবাদ। 1 নম্বরটি বাণিজ্যিক ব্যাংক, জুনায়েদ বলেছো সঠিক। আল মুবিন তুমিও সঠিক বলেছো, গ্রামীণ 2 নম্বরটা গ্রামীণ ব্যাংক। সাদিয়া তুমিও সঠিক বলেছো, 2 নম্বরটি গ্রামীণ ব্যাংক। আশরাফ তুমিও সঠিক বলেছো, ঘটনা 2 হলো গ্রামীণ ব্যাংক, কারণ আমরা দেখেছি বিনা জামানতে। জামানত কথাটা আমি ডিসক্রাইব করছি। আচ্ছা, তুষার তুমি ঘটনা 1 বাণিজ্যিক ব্যাংক বলেছো। রুকু খুব সুন্দর করে বলেছো বাণিজ্যিক ব্যাংকের চলতি আমানত এবং এটি বাণিজ্যিক ব্যাংক, ভেরি গুড। শুধু বাণিজ্যিক ব্যাংক না, এখানে আমরা দেখছি একটা চলতি হিসাব দেখানো গেছে। সাদিয়া তুমি 1-এ বলেছো বাণিজ্যিক, 2-এ বলেছো গ্রামীণ, ধন্যবাদ। জাহিদুর তোমাকেও ধন্যবাদ, তুমি 2-এ বলেছো গ্রামীণ। আচ্ছা, তারপরে পপি তুমি সঠিক বলেছো, ঘটনা 1। পপি একটু মনে হয় চিন্তা করতে হবে। ঘটনা 1 কোন ব্যাংক বৈশিষ্ট্য ফুটে উঠেছে দেখো তো খেয়াল করে। সকালে একবার টাকা উত্তোলন করে, তুমি কি বাংলাদেশ ব্যাংকে টাকা রাখতে পারে কেউ? কোনো জনগণের সাথে বাংলাদেশ ব্যাংকের করেসপন্ডেন্স হয় না, করেসপন্ডেন্স হয় কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের, আর জনগণের সাথে করেসপন্ডেন্স হয় বাণিজ্যিক ব্যাংকের। রিমেম্বার ইট, কনফিউশনটা ক্লিয়ার করছি। আর জামানতটা কি? মনে করো ব্যাংক তোমাকে ঋণ দিবে, কিন্তু তোমার কিছু একটা ইনসিউরিটি যাবে। তুমি যদি এই ঋণ পরিশোধে ব্যর্থ হও, তখন সে তোমার যে কোনো একটা সম্পদ কি করবে, সে নিয়ে নেবে। সে বলে যে তোমার একটা সম্পদ দাও, যা দিয়ে বুঝবো যে তুমি এটা যখন পরিশোধ যদি না করো, তখন আমরা সেই সম্পদটি রেখে দেব। এটিকেই জামানত বলা হয়। খুব সুন্দর। ইতি সঠিক উত্তর করেছ, আলমোবিন সঠিক উত্তর করেছ, জুনায়েদ সঠিক উত্তর করেছ, আশরাফ সঠিক উত্তর করেছ, তোমাদের সকলকে ধন্যবাদ। মনির, আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক, রাদিফাত সঠিক উত্তর করেছ, হানিফ সঠিক উত্তর করেছ, তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো, ধন্যবাদ তোমাদের সকলকে। আজকের পাঠটি আমার মনে হয় আমরা সবসময় তোমাদের সাথে কানেক্ট থাকতে পেরেছি। আমি তোমাদের জন্য সবসময় চিন্তা করি, আমার জন্য তোমরা দোয়া করবে, আমি যেন সুস্থ থাকি এবং তোমাদের সাথে নিয়মিত পাঠে উপস্থিত হতে পারি। আর তোমাদের সকলের সুস্থ স্বাস্থ্য কামনা করি। তোমরা ঘরে থাকবে, পরিবারের সাথে সুন্দর সময় কাটাবে। আল্লাহ হাফেজ।